বনফুলের শ্রেষ্ঠ গল্প ঐরাবত। 1। ত্রিগুণানন্দবাবু শুধু ত্রিগুণ নয়, বহু গুণেরই আকর ছিলেন। প্রচণ্ড ধার্মিক, প্রচণ্ড সংযমী, অথচ বয়স 40-এর নিচেই। শরীরের প্রতি তাহার ভীষণ লক্ষ্য ছিল। প্রত্যহ মুগুর ভাজিতেন, 3 বার দন্ত ধাবন করিতেন, 2 বেলা স্নান করিতেন। পালোয়ানের মতো স্বাস্থ্য। লেখাপড়াও জানিতেন। শোনা যায় তিনি বিএ পাস। দরিদ্র নন, খাইবার পরিবার সঙ্গতি আছে, চাকরি করিতে হয় না। পৈতৃক জমি জমা যাহা আছে তাহাতেই চলিয়া যায়। হাতে 2 পয়সা আছে, কিন্তু ত্রিগুণাবাবুর প্রসিদ্ধির প্রধান কারণ তাহার মৌলিকতা, এবং তাহার মৌলিকতার মূল কথা সকল জিনিসের গোড়া বাঁধিয়া কাজ করা। তাহার দৈনন্দিন জীবন ধারণ প্রণালী সংক্ষেপে এই: তিনি উঠিতেন খুব ভোরে। উঠিয়াই কার্বলিক লোশনে ভিজানো নিমের দাঁতন লইয়া দন্ত পরিষ্কার করিতেন। তাহার পর করিতেন ব্যায়াম, মুদগর, ডাম্বেল, ডেভেলপার। অর্ধঘণ্টা কাল ব্যায়াম করিয়া তিনি ঘর্মাক্ত কলেবরে নিকটবর্তী নদীটিতে গিয়া অবগাহন স্নান করিতেন। স্নান শেষ করিয়া ভৈর রাগিণীতে একটি ভজন গাহিতে গাহিতে তিনি বাড়ি ফিরিতেন। কি শীত, কি গ্রীষ্ম, প্রাতকালে অবগাহন করা তাহার চাই। বাড়ি ফিরিয়া তিনি স্টোভ জ্বালিতেন। আপনারা হয়তো ভাবিতেছেন চা খাইবার জন্য। মোটেই তা নয়। কোনরূপ মাদক দ্রব্যের বশীভূত তিনি ছিলেন না। স্টোভ জ্বালিয়া তিনি তাতে ভাত চড়াইয়া দিতেন। স্টোভের নিকট বসিয়া তাহাকে আহ্নিকটাও শেষ করিয়া লইতে হইত। প্রাণায়াম করিতেন, অর্থাৎ সূর্যোদয়ের পূর্বেই ত্রিগুণাবাবুর আহ্নিক স্নান, আহার সমস্তই সমাধা হইয়া যাইত, কমপ্লিট। তিনি বলিতেন, যখন খাইতেই হইবে, অনাহারে থাকা যখন মনুষ্যের সাধ্যাতীত, তখন ও বখেরা সকাল সকাল চুকাইয়া দেওয়াই যুক্তিযুক্ত। সমস্ত দিন সময় পাওয়া যায় কত? আহারাদি শেষ করিয়া তিনি একজোড়া মিলিটারি বুট পরিধান করিতেন। মিলিটারি বুট পরিলে আরও যেসব আনুষাঙ্গিক পরিচ্ছদ পরিধান করা সাধারণ লোক সঙ্গত মনে করেন, ত্রিগুণাবাবু সেসবের ধার ধারিতেন না। তিনি বুট জুতা পরিতেন কেবল বখেরা মিটাইয়া রাখিবার জন্য। একবার সকালে উঠিয়া বাগাইয়া পরিয়া ফেলিতে পারিলে ব্যাস নিশ্চিত। অন্য জুতা পরিলে বারবার খোলো আর পরো, খোলো আর পরো, সময় নষ্ট হয় কত। তাহার পর তসরের কাপড়টি মাল কোচা মারিয়া পরিয়া তিনি বাহির হইয়া পড়িতেন। তসর কাপড়ের প্রতি তাহার পক্ষপাতিত্ব ছিল ওই একই কারণে। একবার কিনিলেই কিছুদিনের জন্য নিশ্চিন্ত। আরো 2টি জিনিস তাহার সঙ্গে থাকিত। একটি মোটা বাঁশের লাঠি, যেমন তেমন লাঠি নয়, বেশ শক্ত, তৈলপক্ক, গাঁটে গাঁটে লোহার তার জড়ানো সমর্থ একখানি লাঠি। আর থাকিত চামড়ার একটি বড় ব্যাগ। পোস্ট অফিসের পিয়নরা সাধারণত যে জাতীয় ব্যাগ কাঁধে ঝুলাইয়া চিঠি বিলি করিয়া বেড়ায়, সেই জাতীয় একটি ব্যাগ। ব্যাগটি তিনিও কাঁধে ঝুলাইয়া লইতেন। ব্যাগটিতে তাহার টুকিটাকি নানা প্রয়োজনীয় দ্রব্য থাকিত, যথা কপিং পেন্সিল, একটি বাঁধানো নোটবুক,
শুকনো খেজুর, টিনচার আয়োডিন ইত্যাদি। ইহা ছাড়া মাথায় তাহার একটি টোকা থাকিত, যে টোকা পরিয়া কৃষকগণ মাঠে চাষ করিয়া থাকে। রৌদ্র বৃষ্টি নিবারণ কল্পে বেশ মজবুত গোছের একটি টোকা ত্রিকুণাবাবু কৃষকদের দ্বারাই প্রস্তুত করাইয়া লইয়াছিলেন। ছাতার বখেরা মিটিয়া গিয়াছিল। সর্ব বিষয়ে গোড়া বাঁধিয়া এবং বখরা মিটাইয়া কাজ করাই ত্রিগুণাবাবুর অভ্যাস। দাড়ি গোঁফ সম্বন্ধেও তিনি বখেরা মিটাইয়াছিলেন, অর্থাৎ তাহাদের উপর হস্তক্ষেপ করেন নাই। তাহারা মনের আনন্দে বাড়িয়া তাহার মুখ তো বটেই, বুক পর্যন্ত ঢাকিয়া ফেলিয়াছিল। ত্রিগুণাবাবু জামা পরিতেন না। প্রশ্ন করিলে গোছা গোছা ঝাঁকড়া ঝাঁকড়া ভ্রুর অন্ধকারে অবস্থিত তাহার ছোট ছোট চক্ষু দুইটি হাস্যদীপ্ত হইয়া উঠিত। বলিতেন, গ্রীষ্মপ্রধান দেশে জামা একটা বখেরা নয় কি? সকলেই স্বীকার করিত, বখেরা। বাঁশের লাঠিটি ভীষণ দর্শন। ত্রিগুণাবাবুও রাগী লোক, সুতরাং বখেরা বাড়াইয়া লাভ কি? কিন্তু যখন মিলিটারি বুট পায়ে, মাল কোঁচা মারা, উপবিতধারী নগ্নগাত্র বলিষ্ঠ বখেরা বিরোধী ত্রিগুণাবাবু হাতে বাঁশের লাঠি, কাঁধে চামড়ার ব্যাগ এবং মস্তকে টোকা পরিয়া পথে বাহির হইতেন, তখন তাহার সত্যি একটি দেখিবার মতো দৃশ্য হইয়া উঠিত। অনেকে হাসিত, অনেকে ঠাট্টা করিত, অনেকে প্রণামও করিত। ত্রিগুণাবাবু অবশ্য এসব গ্রাহ্যের মধ্যে আনিতেন না। প্রাকৃত জনের স্তুতি নিন্দা তাহার নিকট চিরকাল উপেক্ষার বস্তু ছিল। স্ত্রী, তিনি বহু পূর্বে আত্মহত্যা করিয়াছিলেন। ত্রিগুণাবাবুর দুইটি পুত্র অবশ্য আছে, তাহারা মামার বাড়িতে মানুষ হইতেছে। তাহাদের নামকরণ ব্যাপারেও ত্রিগুণাবাবুর মৌলিকতার পরিচয় পাওয়া যায়। একজনের নাম রাখিয়াছিলেন রায় বাহাদুর, আর একজনের রায় সাহেব। বলিয়াছিলেন, রায় বাহাদুর আর রায় সাহেব হবার জন্য পরে হয়তো বেটারা প্রাণপাত করবে, আগে থাকতে বখেরা মিটাইয়া রাখাই ভালো। 2 অতি প্রত্যুষে আহারাদি শেষ করিয়া ত্রিগুণাবাবু 4 ক্রোশ দূরবর্তী কিশনপুর গ্রামে চলিয়া যাইতেন। সেখানে তিনি একটি বিদ্যালয় খুলিয়াছিলেন। উদ্দেশ্য গ্রামের বালক ও যুবক বৃন্দকে ব্রহ্মচর্য শিক্ষা দেওয়া। ত্রিগুণাবাবু ব্রহ্মচর্যের উপযোগিতায় আস্থাবান ছিলেন। তাহার দৃঢ় বিশ্বাস ছিল, আমাদের দেশের সকলে যদি ব্রহ্মচর্যের মর্মবস্তুটির সহিত সম্যকভাবে পরিচিত হয়, তাহা হইলে আমাদের দুঃখ দুর্দশা অচিরেই লুপ্ত হইবে। গোড়া বাঁধিয়া কাজ করাই তাহার নিয়ম। সুতরাং তিনি অল্প বয়স্কদের, বিশেষ করিয়া বালকদের লইয়া পড়িয়াছিলেন। যদি জিজ্ঞাসা করেন, ইহার জন্য তাহাকে 4 ক্রোশ দূরে যাইতে হয় কেন? নিজের গ্রামে কি বালক ছিল না? ছিল, কিন্তু কেহ তাহাকে আমল দিত না। গ্রামস্থ যোগী ভিক্ষা পায় না, এ কথা সুবিদিত। 4 ক্রোশ দূরে ত্রিগুণাবাবুর কয়েক বিঘা জমি প্রজা বিলি করা ছিল। প্রজাদের উপর তাহার প্রভাবও ছিল। সুতরাং তাহাদের পুত্রদের তিনি অনায়াসে ছাত্ররূপে পাইয়াছিলেন। বালকেরা সকাল হইতে 9টা পর্যন্ত তাহার নিকট ব্রহ্মচর্য বিষয়ক উপদেশ লাভ করিয়া তাহার পর স্থানীয় বিদ্যালয়ে মামুলি লেখাপড়া শিখিতে যাইত। একটি সুবিশাল বটবৃক্ষতলে উপবেশন করিয়াই ত্রিগুণাবাবু তাহার উপদেশাবলী বিতরণ করিতেন। একদিন হঠাৎ ঝড় বৃষ্টি হওয়াতে বখেরার সৃষ্টি হইয়াছিল। ত্রিগুণাবাবু বখেরা বিরোধী, সুতরাং তিনি বখেরা মিটাইবার জন্য উঠিয়া পড়িয়া লাগিয়াছেন।
দাঁড়ে দাঁড়ে চাঁদার জন্য ঘুরিয়া বেড়াইতেছেন। ওই বটবৃক্ষ তলেই একটি পাকা ঘর তুলিয়া ফেলিতে হইবে। 3 কিন্তু আকস্মাৎ নতুন একটা বখেরা বাঁধিয়া গেল। একদিন প্রাতকালে ত্রিগুণাবাবু গিয়া দেখেন ব্রহ্মচর্য লোলুপ তাহার সমস্ত ছাত্রবৃন্দ বটবৃক্ষ মিলে সঙ্গবদ্ধ হইয়া তন্ময় চিত্তে একটি মাসিক পত্রিকা পাঠ করিতেছে। ত্রিগুণাবাবু আসিতেই ত্রস্ত হইয়া তাহারা দাঁড়াইয়া উঠিল। মাসিক পত্রখানা মাটিতে পড়িয়া গেল। তুলিয়া তিনি দেখিলেন, দেখিবা মাত্রই চক্ষু স্থির। প্রথমেই মলাটের উপর ঢেউ খেলানো রঙিন অক্ষরে লেখা মরমী। তাহার পর পাতা উল্টাইতে একটি নগ্ন নারী মূর্তি। তাহার পরে একটি কবিতা। কবিতার ছন্দ বোঝা যায় না, অর্থ কিন্তু পরিষ্কার। পড়িবা মাত্র মৌলিক ত্রিগুণাবাবু একটি অত্যন্ত অমৌলিক উত্তেজনায় উদ্দীপ্ত হইয়া উঠিতে লাগিলেন। তাহার পরে একটি গল্প। একটি রোগা গোছের ছোকরা একসঙ্গে 4টি তরুণীর মোহরা লইয়াছে। এ তো ভয়ানক কাণ্ড। পত্রিকা হইতে মুখ তুলিয়া ত্রিগুণাবাবু দেখিলেন সব সরিয়া পড়িয়াছে, একটি ছাত্র নেই। 4 সেই দিনই ত্রিগুণাবাবু কলকাতা চলিয়া গেলেন। ঠিক ইহার 2 দিন পরে যে সংবাদটি চতুর্দিকে প্রচারিত হইয়া পড়িল তাহা বাস্তবিকই চমকপ্রদ ও রোমাঞ্চকর। তাহা এই, মরমী কাগজের সম্পাদক গুরুতর রূপে আহত হইয়া হাসপাতালে অবস্থান করিতেছেন। তাহার মাথা ফাটিয়া গিয়াছে। চিত্রকর নিধিরাম বসাকও অজ্ঞান অবস্থায় শয্যাশায়ী। তাহার মস্তকের আঘাতও সাংঘাতিক। গল্প লেখক সুজিত সেনের দক্ষিণ হস্তটি শোচনীয়ভাবে জখম হইয়াছে। ডাক্তারেরা বলিতেছেন তাহা কাটিয়া না ফেলিলে নাকি তাহার জীবন সংশয়। কবি অমিয় পালিত মারা গিয়াছেন। একজন ভীষণ দর্শন লোক আকস্মাৎ মরমী অফিসে ঢুকিয়া বিনা কারণে উক্ত মনস্বী চতুষ্টয়কে আচম্বিতে আক্রমণ করে এবং একটি বাঁশের লাঠি দ্বারা তাহাদের গুরুতর রূপে প্রহার করিতে থাকে। লোকজন আসিয়া পড়া সত্ত্বেও কিন্তু কেহ গুন্ডাটাকে ধরিতে পারে নাই। সে সকলের হাত ছিনাইয়া ভিড়ের মধ্যে অদৃশ্য হইয়া গিয়াছে। পুলিশ তদন্ত চলিতেছে। বুঝিলাম আর কেহ নয়, ত্রিগুণাবাবুই। বখেরা মিটাইয়া ফেলিতে চাহিয়াছিলেন। 5 ত্রিগুণাবাবু নিরুদ্দেশ। কোন সঠিক খবর তাহার কেউ পাইতেছে না। নানা রূপ গুজব রটিতে লাগিল। কেহ কেহ বলিতে লাগিল তিনি তরুণ সাহিত্যিকগণকে রীতিমতো শিক্ষা দিবার জন্য চট্টগ্রাম অঞ্চলে একটি টেরোরিস্ট দল গড়িয়া তুলিতেছেন। কাহারও মতে তিনি ভারতবর্ষেই নাই, খালাসির বেশে জাহাজে চাপিয়া রাশিয়া চলিয়া গিয়াছেন। আর এক দল দৃঢ়ভাবে বলিতে লাগিল ওসব বাজে কথা, তিনি পণ্ডিচেরিতে গিয়া অরবিন্দের শিষ্য দলভুক্ত হইয়াছেন। এইরূপ নানা কথা। লোকে কিন্তু এক কথা বেশি দিন বলিতে চাহে না। তাহারা ক্রমশ ত্রিগুণাবাবুর কথা ছাড়িয়া অন্য কথায় মাতিল। ত্রিগুণানন্দ গুজব ভারাক্রান্ত দিবসগুলি ক্রমে ক্রমে কাল সমুদ্রে বিলীন হইয়া যাইতে লাগিল। দেখিতে দেখিতে 1 বৎসর কাটিয়া গেল। লোকে ক্রমশ ত্রিগুণাবাবুর কথা ভুলিতে লাগিল, এমনকি পুলিশও। 6 আমারও মনে যখন ত্রিগুণাবাবুর ছবি অস্পষ্ট হইয়া আসিয়াছে, এমন সময় একখানি চিঠি আসিয়া হাজির।
ত্রিগুণা বাবুরই চিঠি। লিখিয়াছেন, ভায়া, অনেক দিন পরে আমার চিঠি পাইয়া সম্ভবত বিস্মিত হইবে। বিস্ময়ের কিছু নাই, এতদিন আত্মপ্রকাশ করা সম্ভবপর ছিল না। কলিকাতায় যে কাণ্ড করিয়াছিলাম, খবরের কাগজ মারফত আশা করি তাহা অবগত আছো। পরে বুঝিয়াছিলাম কাণ্ডটি করিয়া ভুল করিয়াছি। বখেরা অত সহজে মিটিবার নয়। আমি যেভাবে উহা মিটাইতে চাহিয়াছিলাম, সেভাবে মিটাইতে হইলে কলিকাতা শুদ্ধ সবাইকে খুন করিতে হয়। কলিকাতা শহরে যেখানে যত মাসিক পত্রিকা বিক্রয় হয়, সমস্ত তন্ন তন্ন করিয়া দেখিয়াছি। সমস্ত স্টলগুলি পরিদর্শন করিয়া, সিনেমা দেখিয়া এবং আধুনিক যুবক যুবতীদের সংস্পর্শে আসিয়া এই ধারণায় আমার মনে বদ্ধমূল হইতেছিল, রক্তারক্তির রাস্তা ধরিলে সকলকেই সাবার করিতে হয়, কাহাকেও বাদ দেওয়া চলে না। ঠগ বাছিতে গেলে গ্রাম উজাড় করিতে হয়। কিন্তু কলিকাতা উজাড় করা আমার সাধ্যাতীত, সুতরাং ও পথ আমার পক্ষে অপ্রশস্ত। পুলিশের ভয়ে আত্মগোপন করিয়া থাকি, মাঝে মাঝে সিনেমা দেখি এবং চিন্তা করি কি উপায়ে বখেরা মিটানো যায়। ইহাই যদি দেশের প্রগতি হয়, তাহা হইলে সে প্রগতির শেষ ফল দেখিবার জন্য শেষ পর্যন্ত কেহ বাঁচিয়া থাকিবে কি? থাকিবে না, ইহাই আমার বিশ্বাস। এ অবস্থায় কোন পন্থা অবলম্বন করা সঙ্গত, তাহাই একলা রাত্রে শুইয়া শুইয়া চিন্তা করিতেছিলাম। এমন সময় মনে হইল, মানস পটে সিনেমা দৃষ্ট এক নায়িকার মুখচ্ছবি ভাসিয়া উঠিতেছে। মুখখানি যেন আমার মুখের পানে চাহিয়া মৃদু মৃদু হাসিতেছে। বলা বাহুল্য, একটু বিব্রত হইলাম। কিন্তু যাক, ঈশ্বর ইচ্ছায় কিছুক্ষণ পরে মুখ মন হইতে সরিয়া গেল। নিশ্চিন্ত হইয়া ঘুমাইয়া পড়িলাম। কিন্তু ঘুমাইবার পরই বোঝা গেল বখেরা মিটে নাই, কারণ সঙ্গে সঙ্গে স্বপ্ন দেখিলাম। স্বপ্নে কি ঘটিল লিখিতে পারিব না, এইটুকুই শুধু জানিয়া রাখো, তাহা অবর্ণনীয়। ধর্মর করিয়া জাগিয়া উঠিলাম, দেখিলাম ঘামে সর্বাঙ্গ ভিজিয়া গিয়াছে এবং হৃৎপিণ্ড বক্ষ পঞ্জরে মাথা কুটিতেছে। স্বপ্নের ভয়ে সমস্ত রাত জাগিয়া রহিলাম, কিন্তু দেখিলাম জাগিয়াও নিস্তার নাই। মুখ ক্রমাগত মনের মধ্যে যাওয়া আসা করিতে লাগিল। এই রূপ প্রত্যহ। কোনদিন সিনেমায় দেখা নায়িকা, কোনদিন মাসিকে দেখা ছবি, কোনদিন রাস্তায় দেখা তরুণী, একটা না একটা কেহ প্রত্যহই আসিয়া স্বপ্নে দেখা দিতে লাগিলেন। বলিব কি ভায়া, শেষটা উত্ত্যক্ত হইয়া উঠিলাম। ভয়ও হইল। চিন্তা করিতে লাগিলাম, এ অবস্থায় প্রতিকার কি? মাঝে মাঝে রাগও হইত, কিন্তু স্বপ্নের মাথায় তো লাঠি মারা যায় না। ঘোর জালে পড়িয়া গেলাম। বাঘের ঘরে ঘোঘের বাসা, কথাটা যে নিতান্ত অমূলক নয়, তাহা মর্মে মর্মে অনুভব করিতে লাগিলাম। এইভাবে দিন যায়। ক্রমশ এই সত্যটি আমার কাছে পরিস্ফুট হইয়া উঠিল যে, আমার মনের কামনা মরে নাই, ঘুমাইয়াছিল। সেই সুপ্ত কামনা এখন ক্ষুধিত হইয়া জাগিয়া উঠিয়াছে এবং আহার দাবি করিতেছে। কি উপায় করি চিন্তা করিতে লাগিলাম। একদিন সহসা পৌরাণিক গল্প মনে পড়িয়া গেল। গঙ্গার তোরে ঐরাবত ভাসিয়া গিয়াছিল। তোরের মুখে পড়িলে মহাশক্তিশালীও কাবু হইয়া যায়। আশা করি তুমি গল্পটা জানো। সুতরাং কাল বিলম্ব না করিয়া বখেরা মিটাইয়া ফেলিয়াছি। কিছু অর্থ ব্যয় করাতে পুলিশের বখেরাও মিটিয়াছে। আগামী পরশু গ্রামে পৌঁছিব।
তুমি আমার বাড়িটা পরিষ্কার করিয়া রাখিও, সম্ভব হইলে দেওয়ালগুলিতে চুনকাম করাইয়া দিও। মোট কথা চতুর্দিক বেশ পরিচ্ছন্ন হওয়া চাই। সাক্ষাতে বিস্তৃত আলোচনা করা যাইবে। ইতি ত্রিগুণানন্দ। 7 ঐরাবত আসিতেছেন। স্টেশনে গেলাম। যথাসময়ে ট্রেন আসিল এবং ঐরাবত অবতরণ করিলেন। সঙ্গে একটি হাল ফ্যাশন দুরস্ত তন্নী তরুণী। ঐরাবতের চেহারা দেখিয়া বিস্মিত হইয়া গেলাম। ঐরাবত ক্লিন শেভড, গোঁফ দাড়ি একেবারেই নাই। মাথায় 10 আনা 6 আনা চুল ছাঁটা, মুখে একটা সুদৃশ্য পাইপে জ্বলন্ত সিগারেট, পরিধানে ফিনফিনে আদ্দির পাঞ্জাবি এবং জরিপার মিহি ধুতি, পায়ে পেটেন্ট লেদারের কুচকুচে কালো পামশু, হাতে সোনার রিস্ট ওয়াচ, সর্বাঙ্গ হইতে ভুর ভুর করিয়া এসেন্সের গন্ধ ছাড়িতেছে। আমি নির্বাক হইয়া দেখিতে লাগিলাম। চমক ভাঙিল যখন ত্রিগুণানন্দ বলিলেন, হাঁ করে দেখছিস কি? এই তোর বৌদি, বখেরা মিটিয়ে ফেলেছি। হেঁট হইয়া বৌদির পদধূলি গ্রহণ করিলাম।